ফিওনা চেতনাহীন অবস্থায় শুয়ে রয়েছে। তার জ্ঞান এখনো ফেরেনি, তবু মস্তিষ্কের কোনো গভীর কোণ থেকে ক্ষীণ সিগন্যাল আসছে, যা তাকে মৃদুভাবে আশ্চর্য অনুভূতি দিচ্ছে। সেই অনুভূতিতে মনে হচ্ছে সে শূন্যতায় ভাসছে, কোনো নির্দিষ্ট বোধ ছাড়া। তার শরীরকে ঘিরে রয়েছে এক ঠান্ডা শীতল বাতাসের স্পর্শ, যা তার স্নায়ুগুলোতে হালকা শিরশিরানি এনে দিচ্ছে। মনে হচ্ছে যেন কোনো কিংবদন্তির পক্ষীরাজ ঘোড়ায় চড়ে চারপাশে অসীম মেঘের সমুদ্র তাকে ঘিরে রেখেছে। তবে এই সবই ফিওনার জন্য এক স্বপ্নের মতো, এক কাল্পনিক দৃশ্য, অথচ এই অনুভূতিগুলো বাস্তবের চেয়েও বেশি জীবন্ত, ফিওনার ধারণার বাইরে। আসলে ফিওনা শুয়ে আছে জাসপারের ড্রাগন রূপের কঠিন ধাতব আশের পিছে। তার বিশ্বাস শক্তিশালী জানা বাতাসকে ছিঁড়ে দিচ্ছে, আর ফিওনাকে বহন করে নিয়ে যাচ্ছে অজানা দিকে। জাসপারের দানবীয় ড্রাগন সত্তা এখন প্রখরভাবে উপস্থিত, তার কণ্ঠহীন প্রতিশ্রুতি একমাত্র এটাই এক অনন্ত যাত্রা, যেখানে কোনো গন্তব্য নেই, শুধু মেঘমালা আর অসীম আকাশ। ফিওনা সেই পিঠে শুয়ে আছে, তার শরীর মেঘের শীতল বায়ুর নিচে সমাপিত, অথচ তার মন এখনো পুরোপুরি জেগে ওঠেনি এই অদ্ভুত অভিজ্ঞতার সামনে। মেঘের রাজ্যের সেই অসীম আকাশের মাঝ দিয়ে অভিজাত জাসপারের ধীরে ধীরে মাটিতে নেমে আসে। এক মুহূর্তে তার বিশাল ড্রাগন রূপ গৌরবময়ী কল্পনার ছায়া রূপান্তরিত হয়ে যায় মানব রূপে। এক অলৌকিক পরিবর্তন। সে উজ্জ্বল আকাশের নিচে শুষ্ক মাটির স্পর্শ অনুভব করে। ফিওনাকে পাজা কোলে তুলে নিয়ে সে অগ্রসর হয় সামনের দিকে, তার দেহে অলসতা অশ্রাব্য। ফিওনার হাত দুটো ঝুলে আছে, সম্পূর্ণরূপে নির্ভর করেছে জাসপারের উপর। অসহায়ত্বের তার নিথর শরীর এক পশমি বালিশের মতো, কিন্তু সে নিজেকে অসার মনে করল এই মুহূর্তে। সে জাসপারের শক্তি আর সাহসে স্ফীয়ালিত। জাসপারের মুখে নিবিড় সংকল্প ফুটে উঠে। সে ধীরে ধীরে পদক্ষেপ নেয়, পায়ের তলে পৃথিবীকে আলিঙ্গন করে। তার অনবদ্য দৃষ্টি সামনে এক গন্তব্যের দিকে এগিয়ে চলে, যেখানে ফিওনার অসহায়ত্বের পেছনে এক নতুন শুরু অপেক্ষা করছে। রাত 1টা ছুঁই। ডক্টর লিও ছানের ডিউটি শেষ হয়েছে অনেক আগে, কিন্তু ফিওনার জন্য অপেক্ষা করতে হয়েছে তাকে হসপিটালের ভেতর। বারবার সময় দেখতে দেখতে মনে হয় সময় থেমে গেছে। আজ মিস ঝাংয়ের ফিওনাকে দেখতে আসার কথা ছিল, তাই তার চোখের মনি হয়ে ওঠে অপেক্ষা। ডক্টর লিও ছান ভেতরে ভিতরে আশা করে, কিন্তু ফিওনার মোবাইল ফোনে কল করতে শুনতে পায় ফোনটি বন্ধ। এদিকে লিয়া মনমরা হয়ে ফিওনার চিন্তায় আছে। সে মেয়েটা এত রাতে ডরমিটরিতে ফিরে আসেনি। ভাবতে থাকে, তার মনে হয় হয়তো সে হাসপাতালে রয়েছে অথবা নিজের বাড়িতে, কিন্তু ফোন করে তো জানাবে, তাই না? চ্যান সিং কয়েকবার ফিওনার ফোনে কল দেয়, কিন্তু প্রতিবারই ফোনটি বন্ধ পায়। মিস ছাংয়ের বর্তমান অবস্থার খবর জানার জন্য ফোন করেন, তবে মনে মনে ভাবেন হয়তো ফিওনা ঘুমিয়ে পড়েছে। তাই আর ফোন করলেন না। মিস্টার চ্যান সিং আর ওয়াংলি আগামীকালে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন। তাদের মনেও চিন্তার মেঘ। অ্যাটিরিয়নকে ভালোই লন্ডনের ল্যাবে ট্রান্সফার করতে হবে। এইসব চিন্তা যা সবকিছুকে গাঢ় রঙে রাঙিয়ে তোলে। অবশেষে রাতের গভীরতা ভেঙে ভোরের আলো সিঁড়ি বেয়ে ঢুকতে শুরু করেছে। ঘরের প্রতিটি কোণ সূর্যের আলোতে, সোনালি আলোতে ভরে গেছে, অথচ এই আলোর মাঝে ফিওনার শরীরের ওপর শীতলতা আলিঙ্গন করছে। সূর্যের কিরণগুলো যে কতটা তেজস্বী তা অনুভব করতেই ফিওনার ঘুম ভেঙে যায়। তার জ্ঞান ধীরে ধীরে ফিরতে শুরু করে। চোখ খুলে ফিওনা পিটপিট করে থাকায়, কিন্তু মুহূর্তের জন্য চারপাশে দৃশ্য তার কাছে অস্পষ্ট। আমি কি নিজের রুমে আছি এই মুহূর্তে? এভাবে একে ধীরে ধীরে বিছানার উপর বসে পড়ে। চোখ ভালোভাবে মেলতেই ফিওনার রক্তচাপ বাড়তে থাকে। চারিদিকে যে দৃশ্য তার দেখা নয়। এটা কোন স্থান, কার কক্ষ? আশেপাশে কেবল কাঁচ আর কাঁচ, দরজা কিংবা জানালা কিছুই নেই, শুধু পুরো কাছের দেয়াল। ফিওনার চোখে পড়ে সেই দেয়ালের অপর পাশে প্রকৃতির অপরূপ দৃশ্য। আকাশ তার মাথার ঠিক উপরে, সুদূরবর্তী মেঘগুলো সান্নিধ্য। হঠাৎ
কারো কর্ণকুহুরে আসে ঝর্ণার পানির প্রবাহের মৃদু আওয়াজ, কিন্তু তার মন এখনো বুঝতে পারছে না সে আসলে কোথায় অবস্থান করছে। অজানা আশঙ্কা তাকে তাড়িত করে ফিওনা দ্রুত বিছানা ছেড়ে নামতে থাকে। বিছানার ডান পাশের কাছের দেয়ালের সামনে এসে দাঁড়িয়ে সে উকি দেয় নিচে কে আছে, তবে কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে সে এক পাহাড়ের চূড়ে দাঁড়িয়ে রয়েছে। অসীম গভীরতার দিকে তাকিয়ে আতঙ্কের শিহরণ ফিওনার শরীরে বইতে থাকে। সে বোধগম্য করতে পারে না এটা তো কোনো মাউন্টেন। ল্যাবের ঘটে যাওয়া সব ঘটনা ধীরে ধীরে ফিওনার স্মৃতিতে ফিরে আসে। এক একটি পাথর তার মনে জড়ো হলো ভয়ের আবহে। কাচের দেয়ালের পাশে নিঃশব্দে বসে পড়ে ফিওনা। তার হাঁটু দুটো একসাথে জড়ো করে দু হাত দিয়ে শক্তভাবে পেঁচিয়ে রাখে। তন্ময় চোখে সে কাঁপতে শুরু করে। সে বুঝতে পারে জাসপার সে ড্রাগন, অর্থাৎ সে এখন ভয়ঙ্কর আগুনের মনস্টারের কবলে। আমি এখন কিভাবে বাসায় যাব? মনে মনে উচ্চারণ করে সে। সংকটের মুহূর্তে তার হৃদয়ে এক দানা আশা খোঁজার চেষ্টা করে। গ্রান্ডপা, কোথায় তুমি? আমায় উদ্ধার করো। আকাশের নিচে নিঃশব্দে আকাশের বিশালতা অনুভব করতে করতে তার কল্পনায় এক গাঢ় অন্ধকার ভেসে ওঠে। মনে হয় সেই ড্রাগন তার উপর নজর রাখছে। তার দৃষ্টির তলায় এভাবে ফিওনা অন্তরে বয়ে চলে এক বিশাল উত্তেজনা, এক অনিশ্চিত ভবিষ্যতের ভয়। কিন্তু তার চেতনা দৃঢ়। সে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে পেতে চায়। জাসপার অরিজিন মুহূর্তের জন্য নয়, বরং দীর্ঘকালের জন্য ফিওনাকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুষ্পরাজ পাহাড়ের চূড়ায়, যেখানে থেকে ফিওনা জাসপারের ইচ্ছা ব্যতীত ফিরে যাওয়া চিন্তাও করতে পারবে না। এটা এক গোপন পৃথিবী, যেখানে প্রবেশ করতে হলেও একজন মানুষকে অতিক্রম করতে হয় অজানা বিপদ আর অসীম বাধা। গভীর সমুদ্রের ওপরে অবস্থানরত এই পাহাড় এমন এক রহস্যময় স্থান যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর বিপদের পরস্পর বিয়োগান্ত সমন্বয় ঘটেছে। পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠিত মাউন্টেন গ্লাস হাউস এক অনন্য সৃষ্টির উদাহরণ, যার দৈর্ঘ্য 55 ফুট আর প্রস্থ 40 ফুট। 2 তলা বিশিষ্ট। বাড়িটির দেয়াল সম্পূর্ণ কাঁচের, যা বাইরে প্রকৃতির সৌন্দর্য ভেতরে ধারণ করে। প্রথম তলার উচ্চতা 30 ফুট আর দ্বিতীয় তলার 25 ফুট, যা পেছনের দেয়ালকে উন্মুক্ত ছাদে রূপান্তরিত করেছে। এখানে প্রতিটি ভোরের সূর্যের আলো আর রাতের চাঁদের প্রতিফলন এক বিমূর্ত শিল্পকর্মের মতো, যা মনকে জুড়িয়ে দেয়। প্রথম তলায় প্রবেশ করলেই একটি বিশাল লিভিং রুম সবার চোখে পড়ে। এখানে একটি বড় কাচের টেবিল, আরামদায়ক সোফা আর বেশ কয়েকটি দৃষ্টিনন্দন আসবাব রয়েছে। আসবাবগুলি সাদা আর নীল রঙের মিশ্রণে সাজানো, যা শান্তি আর প্রশান্তির অনুভূতি প্রদান করে। চারিপাশের দেওয়ালগুলো শোভিত হয়েছে নানা রকম ফুলের পেন্টিং আর আধুনিক শিল্পকর্মে, যা বাড়িটিকে কাল্পনিক গ্যালারিতে রূপ দিয়েছে। দ্বিতীয় তলায় উঠলেই দেখা যায় এক অপূর্ব ও দর্শনীয় স্থান, যেখানে কাচের দেয়াল দিয়ে সারা দুনিয়ার প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। এখানে কিছু টব রাখা হয়েছে, যেখানে জীবন্ত ফুলের বাগান সাজানো হয়েছে, যা বাড়িটিকে প্রাণবন্ত আর আরও রঙিন করে তুলেছে। জানালার বাইরে ঝর্ণার দ্বারা জীবন্ত সঙ্গীত, যাকে শুনতে শুনতে অথবা মানুষ অথবা যে কোনো জীবজন্তু উভয় বিমোহিত হয়ে পড়বে। এই গ্লাস হাউসের একটি বিশেষত্ব হলো এটি আসলে প্রকৃতির এক অভিজ্ঞান, যেখানে বৃষ্টি পড়লে কাছের উপর চিকন চিকন জলকণার অর্কেস্ট্রা গায় আর ঝর্ণার জলপ্রপাতের আওয়াজ এক আধ্যাত্মিক সঙ্গীত, যা তাদের চারপাশকে এক অনন্য পরিবেশে নিয়ে যায়। এখানে থাকা মানে প্রকৃতির একটি অংশ হয়ে যাওয়া, যেখানে সময়ের কোনো সীমা নেই। এই মুহূর্তে মাউন্টেন গ্লাস হাউসের দ্বিতীয় তলার মাঝের রুমে অবস্থান করছে ফিওনা। রুমটি সামান্য হলেও তার উচ্চতা প্রায় 20 ফুট। দেয়ালগুলো সম্পূর্ণ কাচের, যা বাইরে ঝর্ণার পানি ও প্রাকৃতিক সৌন্দর্যের অভ্যুত্থানের প্রতিফলন ঘটায়, যেখানে পৃথিবীর বাস্তবতা থেকে দূরে এক মায়াবী জগতের সৃষ্টি ঘটে। রুমটির কেন্দ্রবিন্দুতে থাকা বিশাল কুইন সাইজের বিছানা, যার সাদা চাদরগুলো মেঘের বিশ্রামস্থল। বিছানার পাশে দুটি চকচকে সাদা টেবিল, যা সম্পূর্ণরূপে সাদা রঙে রঞ্জিত, অতি যত্নে তৈরি। সেখানে একটি বিশাল কাচের আয়নায়, যা কেবল রুমটির আকারের প্রসারিত করে না, বরং
যে কারো আত্মাকে উপলব্ধি করার জন্য এক অদ্ভুত সুযোগ দেয়। এই বাড়িটি নির্মিত হয়েছে জেসপারের পূর্বপুরুষদের হাতে, যারা পৃথিবীতে অবস্থান করার জন্য এই স্থানটিকে এক বিশেষ কাজে প্রস্তুত করেছিলেন। তাদের প্রজ্ঞা আর দক্ষতায় তৈরি হয় এই বাড়িটি একটি আদর্শ বাসস্থান, যা মানব জাতির অবাধ প্রবেশকে সম্ভাব্য করে তুলেছে। এখানে অবস্থান করলেই মনে হয় সময় ও স্থান কেবল এক প্রবাহিত নদীর মতন, অথচ অস্থির প্রশান্ত। আরও গভীরে গেলে এই ঝর্ণার গুহার অন্তরালে একটি বিশাল ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছে। সেখানে বিদ্যমান প্রযুক্তি আর বৈজ্ঞানিক গবেষণা মেলবন্ধন ঘটায়। এই ল্যাবরেটরিতে রয়েছে গবেষণার অসংখ্য উপকরণ, যা জীবন ও মৃত্যুর রহস্য উন্মোচন করতে উৎসুক। ফিওনা এখন জড়সড় হয়ে বসে আছে, তার দৃষ্টি একদিকে স্থির হয়ে গেছে। পৃথিবী তার চারিপাশে থমকে আছে, অশ্রু তার গাল বেয়ে পড়ে যাচ্ছে, কান্না করে যাচ্ছে সে অনবরত। জেসপারের রূপে ভাসমান সেই ভয়ঙ্কর ড্রাগনের চেহারা তার মনের পটে ঘুরছে। ময়নাকে ধারণ করা সেই মনীষী, যে তার আশ্রয়, নিরাপত্তা আর বন্ধুত্বের প্রতীক ছিল, হঠাৎ একটি প্রবল ধ্বনিতে ভেঙে উঠে শান্ত পরিবেশ। কোথাও একটি বিশাল কিছু পাহাড়ের মাটিতে থপ করে পড়ার আওয়াজ। ভূমিকম্পের মতো সেই প্রবল ঝাঁকুনি ফিওনাকে কেঁপে ওঠার জন্য বাধ্য করে। বুকের ভেতর এক ভয়ের ঢেউ এসে আছড়ে পড়ে। তার হৃদয়ে লড়াই করছে, পালাতে চাইছে, কিন্তু শরীরের কোনো অঙ্গ অবশ হয়ে গেছে। ফিওনা যে ছিল স্ট্রং গার্ল, অথচ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভীতু আর অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করছে। চারিপাশে শুধু ভয়ঙ্কর প্রাণীর উপস্থিতি তাকে গ্রাস করছে। এই অদ্ভুত পরিবেশে প্রতিটি নিঃশ্বাস তার গলায় আটকে যাচ্ছে। তার কল্পনা উকি দিয়ে উঠে সেই মায়াবী ড্রাগনের মুখ। ফিওনার এই মুহূর্তে কেবল একটি চিন্তা, কিভাবে সে এই ভয়ের জায়গা থেকে মুক্তি পাবে। তার গ্র্যান্ডপা কি কোনোদিনও জানতে পারবে ফিওনা এখানে রয়েছে? জাসপার গ্লাস হাউসের নিচতলায় লিভিং রুমে বিশাল সোফাটায় আরাম করে বসেছিল। সে মিষ্টি তৃপ্তির ভাব নিয়ে সারা কক্ষ পর্যবেক্ষণ করেছিল, যখন হঠাৎ করেই হাউসের দরজা খুলে প্রবেশ করে আলভিরা, রূপলি ড্রাগন মেয়েটি। তার মুখশ্রী তাজা তুষারপাতের মতো সাদা। তার উপস্থিতি মুহূর্তে চারপাশের বাতাসে অন্যরকম শীতলতা এনে দিল। প্রিন্স অরিজিন, আলভিরা মাথা নত করে সম্মান প্রদর্শন করে বলল, আপনাকে এই মুহূর্তে ল্যাবে যেতে হবে। কিং ড্রাগনিস আপনার সাথে যোগাযোগ করতে চান। জেসপার গভীর নিঃশ্বাস নিয়ে আলভিরার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আলভিরা, তুমি এখন চলে যাও, আমি আসছি। আর তোমাকে পরে বিশেষ প্রয়োজন হলে ডাকতে হতে পারে, প্রস্তুত থেকো। যেমনটি বলবেন প্রিন্স অরিজিন। আলভিরা সম্মান আর কর্তব্যবোধে নিয়ে উত্তর দিল। অতঃপর সম্মান প্রদর্শন করে আলভিরা হাউস ত্যাগ করল। জাসপার ল্যাবে প্রবেশ করে, তার দৃষ্টি নিবদ্ধ করে ড্রাকনিসের দিকে। কক্ষটি ছিল গাঢ় নীল আলোতে আলোকিত, যেখানে বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাঝে সংকীর্ণ পথ তৈরি করেছে। জাসপারের চোখে উজ্জ্বলতার আভাসে, আগ্রহে আর আশায় ঊর্ধ্বমুখী। বলুন ড্রাগনিস। ড্রাগনিস সেই দিকে তাকিয়ে তার মৃদু গম্ভীর গলায় উত্তর দিল, জেসপার মাই সান, তোমার মিশনের কত দূরে এগোলো? অ্যাথেরিয়ন কোন অবস্থায় রয়েছে? চিন্তা করবেন না, খুব শীঘ্রই অ্যাথেরিয়নে মুক্তি পাবে। জাসপার বলল, তার কণ্ঠে আত্মবিশ্বাসের রেশ। মুক্তির পর আমাদের দ্বিতীয় মিশন শুরু করার পালা। সঠিক বলেছ, তবে মনে রেখো, ড্রাগন রাজ্যের নিয়ম ভঙ্গ না করে আমাদের মূল কর্তব্য। ড্রাগনিস সতর্কভাবে বললেন, অযথা কোনো মানবের ক্ষতি যেন না হয়। আমার উপর ভরসা রাখুন ড্রাগনিস, আমি কখনো খামখেয়ালি হয়ে কাউকে শাস্তি দিই না। আপনি তো ভালো করে জানেন আমাকে। আমি জানি মাইসান, এই জন্য তোমাকে ভেনাসের প্রিন্স হিসেবে আখ্যায়িত করেছি। ড্রাগনিস বললেন, তার গম্ভীর কিন্তু স্নেহময় কণ্ঠে। এই কথাগুলোতে এক নতুন প্রত্যয়ের সূচনা হলো। জাসপার নীরবতা ভেঙে মনে মনে বলল, আমার এই মিশনে আমার ড্রাগন বংশের গৌরব অক্ষুণ্ণ রাখতে কতদিন পারবো তা জানি না। জাসপার গ্লাস হাউসের অভ্যন্তরে প্রবেশ করে তার পদক্ষেপ এক রহস্যময় ছড়িয়ে পড়ে। শীতল কাচের দেয়ালগুলো আকাশের নীলতা প্রতিফলিত হচ্ছিল, আর ভেতরে প্রবাহিত বাতাসে
ছিল গভীরতা। সে নীরবভাবে সবাইকে আকর্ষিত করার নির্দেশ দিল। আলভিরা, থারেনিয়াস আর অন্যান্য ড্রাগন সদস্যের চোখে উদ্বেগ আর কৌতূহল। শোনো সবাই, জ্যাসপার শুরু করলো তার কণ্ঠে গম্ভীর সুর। আমাদের একটা জরুরি বিষয় আলোচনা করতে হবে। সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো। আমি আজকে সবাইকে একটা বিষয় নিষেধ করে দিচ্ছি। আমাদের একমাত্র লক্ষ্য হলো অ্যাথিরনকে মুক্ত করা, আর তাকে মুক্ত করতে অনেক কিছু এমন করতে হবে যে আমাদের ড্রাগন রাজ্যের রুলস ভঙ্গ করতে হবে। তবে সাবধান, ড্রাগনিস যেন এই মানবী মেয়েটির কথা কোনোভাবেই জানতে না পারে। যতদূর সম্ভব তার অবস্থান গোপন রাখতে হবে। অ্যাথিরনের মুক্তি নিশ্চিত করা জরুরি, তাই আমি বারবার সবাইকে সতর্ক করে দিচ্ছি। কিন্তু প্রিন্স, আলভিরা দ্বিধা প্রকাশ করলো। জ্যাসপার মানব মেয়েটি যাকে আপনি তুলে এনেছেন, কি যেন নাম, ফিওনা, তার প্রতি আমাদের কি করণীয়? সে কি আমাদের বিরুদ্ধে হুমকি হয়ে উঠতে পারে? তাকে বিপন্ন মনে করার কোনো প্রয়োজন নেই। সে একজন সাধারণ মানবী, তবে আমাদের অস্তিত্বের জন্য যে কোনো দুর্বলতার সম্ভাবনা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। বলল, তার চোখে তীব্র দৃঢ়তা। যদি ড্রাগনিস জানে আমরা কোনো সাধারণ মানুষকে বন্দী করে রেখেছি, তবে আমাদের পরিকল্পনাগুলি বিপর্যস্ত হবে। তাই আমাদের চুপচাপ থাকতে হবে। আর এই মেয়েটি আপাতত আমার উপর ছেড়ে দাও। যখন দরকার হবে তখন জানাবো কি করতে হবে সবাইকে। আমরা আপনার নির্দেশ মান্য করব প্রিন্স। থারেনিয়াস সম্মতি জানালো। আপনার জন্য আমাদের প্রতিটি পদক্ষেপ সমর্থন থাকবে। আমরা একসাথে থাকলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। এখন চলো আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা নিয়ে চিন্তা করি। সৌরজগতের দ্বিতীয় গ্রহ, আর এটি সূর্য থেকে দূরত্ব ঠিক থেকে দ্বিতীয়। এটি পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহ, আর প্রায় পৃথিবীর যমজ বা পৃথিবীর বোন গ্রহ নামে পরিচিত, কারণ আকার এবং গঠনগতভাবে এটি পৃথিবীর সাথে অনেকটা মিল রাখে। তবে ভেনাসের পরিবেশ পৃথিবী থেকে একেবারে ভিন্ন। ভেনাস পৃথিবীর চেয়ে কিছুটা ছোট। এর ব্যাস প্রায় 12,104 কিলোমিটার। পৃথিবীর ব্যাস প্রায় 12,756 কিলোমিটার। ভেনাস একটি অগ্নিময় গ্রহ, যেখানে প্রকৃতি তার চরম রূপে বিরাজমান। আকাশে চিরকালীন ঘন মেঘের আস্তরণ, যা পৃষ্ঠ থেকে সূর্যলোককে রুদ্ধ করে রাখে। বায়ুমণ্ডল এক বিষাক্ত কারাগার। কার্বন ডাই অক্সাইডে ভরা এই বায়ুতে এক ফোঁটাও শ্বাস নেয়ার উপায় নেই। সালফিউরিক অ্যাসিডের মেঘে ঢেকে রাখা আকাশের সবুজাভ হলদে রং। মেঘের নিচে তপ্ত বাতাসে বেশি বেড়ায় গরম কণা। প্রতিটি শ্বাসের সঙ্গে শরীরে আগুন ঢোকে। ভেনাসের পৃষ্ঠ এমন গরম যে পাথরও এখানে গলে বাষ্প হয়ে যায়। তাপমাত্রা প্রায় 465 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর কোনো জায়গায় কল্পনাতীত। এর উপর দিনে রাতে কোনো প্রভেদ নেই। একেবার সূর্য তো উঠে তো আবার নামতে কয়েক মাসই লেগেছে। এই দীর্ঘ দিনের শেষ রাতে আসা এক অমোঘ কালো ছায়া। কিন্তু এখানে রাত মানে কোনো শান্তি নয়, কারণ পৃষ্ঠে তেমন ঠান্ডা পড়ে। হ্যাঁ, ভেনাসের এমন বিপদ স্কুল পরিবেশ শুধুমাত্র ড্রাগনের মতো শক্তিশালী আর অসাধারণ প্রজাতি টিকে থাকতে পারে। ড্রাগনের শরীরে গঠন, তাদের প্রতিরোধ ক্ষমতা আর আগুনের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষমতা এই চরম পরিবেশে টিকে থাকার জন্য পারফেক্ট। তার আগুনের উত্তাপ আর বিষাক্ত বায়ুমণ্ডলকে সহ্য করতে পারে, কারণ তাদের নিজস্ব শারীরিক রক্ষা কবচ রয়েছে, যা তাদের অত্যন্ত প্রতিকূল পরিবেশ ও সুরক্ষা প্রদান করে। তবে কৃত্রিম উপায়ে এখানে চাঁদের ব্যবস্থা রয়েছে এবং দিন থেকে রাত হয়ও কৃত্রিম উপায়ে। সে কারণে ভেনাস ড্রাগনদের জন্য একটি স্বাভাবিক বাসস্থান, যেখানে তারা স্বাধীনভাবে উড়ে বেড়ায় এবং নিজেদের রাজত্ব স্থাপন করে। এল্ট রাজ্য, যা ভেনাসের গাঢ় সবুজ প্রকৃতি আর উজ্জ্বল নক্ষত্র মণ্ডলের আড়ালে অবস্থান করে, একটি রহস্যময় এবং শক্তিশালী রাজ্য। রাজ্যের আকাশে উড়ে বেড়ায় বিশাল ড্রাগন, তাদের সোনালী রঙের পাখা ঝলমল করে। এই রাজ্যটির সৌন্দর্য ও গৌরব ভেঙে যেতে পারে, কিন্তু এর হৃদয়ে বাস করা একটি গোপন অন্ধকার। রাজ্যটি প্রাচীন এক ড্রাগন রাজা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি তার প্রজাদের নিরাপত্তা ও সুখ নিশ্চিত করার জন্য যুদ্ধ করে গেছেন। কিংডমের উন্মুক্ত প্রান্তর
মণি রঙের ফুল আর ঝর্ণার সুরেলা সঙ্গীতের মধ্যে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। এখানে প্রতিটি পাথর এক একটি গল্প, প্রতিটি বাতাসে ছড়িয়ে রয়েছে ঐতিহাসের গন্ধ। রাজ্যের কেন্দ্রে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদ, যেখানে প্রিন্স জাসপার তার শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য কঠোর পরিশ্রম করছেন। তবে সম্প্রতি এলফ রাজ্য এক নতুন বিপদে দেখা দিয়েছে। অজানা বিপদ ড্রাগনদের মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি করেছে। এই অশান্তির কারণ রাজ্যের শান্তি আর সমৃদ্ধির জন্য মারাত্মক হুমকি। জাসপার যে ড্রাগনদের মধ্যে ভিন্নতার রূপ নিয়ে এসেছে, এই অশান্তি প্রশমিত করার জন্য সংকল্প। ভেনাসের এল্ড রাজ্যের রাজপ্রাসাদের সিংহাসনে অবস্থিত ছিলেন রাজা জেনথ ড্রাকোনিস, যার দৃষ্টিতে ছিল গভীর চিন্তার ছাপ। বিশাল সিংহাসনটি ধনুকের আকৃতির আর নান্দনিক ডিজাইনে তৈরি। সেখান থেকে দূরের শাখার সূর্য রশ্মি প্রবাহিত হচ্ছিল। এই প্রাসাদের প্রতিটি কোণে ছিল জাদুকরী ফুলের ঝর্ণা, যা ভেনাসের অদ্ভুত সৌন্দর্যকে আরো উজ্জ্বল করে তুলেছিল। রাজা জেনথের দুটি পুত্র জেসপার অরিজিন আর অ্যাথেরিয়ন ফায়ালক। এই মুহূর্তে তার চিন্তার কেন্দ্রে ছিল জেসপার, এল্ড রাজ্যের একমাত্র প্রিন্স। ভবিষ্যতের সম্ভাবময় রাজা হিসেবে সে সমস্ত দায়িত্বের ভার ধারণ করতে যাচ্ছিল। সেই চিন্তায় রাজা জেনথের মনে কিছুটা উদ্বেগ ছিল, তবে অদ্ভুতভাবে জেসপার সম্পর্কে তার একটি বিশেষ দুশ্চিন্তা ছিল। ভেনাসের উষ্ণ বাতাসের মধ্যে রাজা মনে মনে ফিরছিলেন অতীতে, যখন তার ছোট্ট ভাই ড্রাগনাস, এক শক্তিশালী ড্রাগন, একজন সাধারণ মানবীর প্রেমে পড়েছিল। সেই প্রেমের পরিণতি ছিল বিধ্বংসী। এই কারণেই জন্মের পর থেকে জেসপারের মনের গভীরে ভালোবাসার অনুভূতি সম্পূর্ণরূপে মুছে দিয়েছিলেন রাজা। তিনি চাইতেন তার পুত্র যেন কোনো মানুষের প্রেমে না পড়ে, যেন তার অন্তরের গভীরতায় কেবল শক্তি আর দায়িত্বের ভার থাকে। ভেনাসের এল্ট রাজ্যের রাজপ্রাসাদের অন্তরালে রাজা জেনোস ড্রাকোনিস একটি গোপন গবেষণায় প্রবেশ করেছিলেন। এখানে জেসপারের ব্রেন সফটওয়্যার উন্নত প্রযুক্তি দ্বারা নির্মিত হয়েছিল, যা তার পুত্রের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল। রাজা জানতেন সাধারণ মানুষের প্রতি ভালোবাসা তার পুত্রের জন্য বিপজ্জনক, তাই তিনি নির্মমভাবে সিদ্ধান্ত নিলেন যাতে জেসপারের হৃদয় কখনো কোনো মানবীর জন্য প্রেমের অনুভূতি জাগ্রত না হয়। রাজা প্রযুক্তির এক অনন্য সুবিধা গ্রহণ করে একটি বিশেষ কৌশল ব্যবহার করে ভালোবাসা লাভ ফাংশনাল ডিলিট করে দিলেন। সেই সফটওয়্যার যা জেসপারের মনের গভীরে ভালোবাসার অনুভূতিকে সংরক্ষণ করেছিল, তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে দিলেন তিনি। এর ফলে জেসপারের মনের চেতনায় চিরকালীন শূন্যতা সৃষ্টি হলো, আর হৃদয়ের প্রেমের আলো নিভে গেল। এক নিঃসঙ্গ রাতের অন্ধকারে এক টুকরো তারাও হারিয়ে গেল। রাজা জানতেন এই সিদ্ধান্ত নিলে হয়তো তার পুত্রের জীবনে কোনো সাধারণ মানবীর আগমন ঘটবে না, কিন্তু তার হৃদয়ে কোনো আবেগের স্পর্শ থাকবে না। জেনথ বুঝলেন, একজন রাজা হিসেবে তার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। রাজ্যের শাসন করার জন্য জাসপারকে একজন শক্তিশালী ও অবিচল প্রিন্স হিসাবে গড়ে তুলতে হবে। এই কারণে তিনি রাজ্যের শান্তি আর নিরাপত্তার জন্য এই অমানবিক পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হলেন। এখন জাসপার এল্ফ রাজ্যের ভবিষ্যৎ শাসক হিসেবে যে পথ চলার দিকে এগোচ্ছিল, তার মধ্যে কোনো মানবিক অনুভূতির অন্তর্ভুক্তি ছিলই না। রাজা জানতেন এই সিদ্ধান্ত তাকে ভেঙে ফেলবে, কিন্তু সামগ্রিক স্বার্থের জন্য যা প্রয়োজন তা করতেই হবে। রাজা জেনথের হৃদয়ে কেবলমাত্র একটি ভাবনা ছিল, ফ্লোরাস রাজ্য এল্ফ রাজ্যের কাহিনী যখন গভীর অন্ধকারে মগ্ন, তখন ফ্লোরাস রাজ্যের রাজকুমারী অ্যালিসা যে এতক্ষণ বক্তব্য রেখেছিল, তার মুখাবে উত্তেজনা আর হতাশার রেখা স্পষ্ট। বাবা, তোমার আমার সাথে এমন কেন করে? তার কণ্ঠে সজোরে ক্ষোভ ছিল। আমার প্রিন্স পৃথিবীতে গিয়েছে আর আমি এটা জানলাম অন্যজনের কাছে। এ কি অসঙ্গতি, কি বেদনাদায়ক। আমি এই মুহূর্তে পৃথিবীতে যাব। তার কথায় ঝরছে বিরক্তি, কিন্তু ভিতরে চলছিল এক অদৃশ্য যুদ্ধ। রাজা জারেনের মুখাবে অসন্তোষের ছাপ ফুটে উঠল। তিনি বললেন, এলিসা, তুমি জানো আমাদের রাজ্যের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ? তোমার প্রিয়জনের কাজগুলোতে তোমার মধ্যে কোনো ধরনের অনুভূতি জাগার আগেই আমরা তাকে দূরে রাখতে চেয়েছিলাম। আমাদের জাতি বিপদের সম্মুখীন। আলিসার দৃষ্টিতে আরেকবার সংকল্পবদ্ধ হয়ে বলল,
আমি আমার প্রিন্সকে দেখতে চাই। তোমরা যদি আমাকে আটকাও আমি তখনও যাব। আমার প্রিন্স একা একা কেন বিপদের সম্মুখীন হবে? ফ্লোরাস রাজের আলো যেখানে সে রাজকুমারী, কিন্তু তার মন ও হৃদয়ে ড্রাগনের সেই প্রাচীন মানসিকতার অঙ্গীকার রয়েছে। এল্টো রাজ্যের বিয়ের প্রথা অত্যন্ত অভিনব ও আধুনিক। রাজ্যের অভিজাতরা নিজেদের পছন্দের সঙ্গী নির্বাচন করার জন্য একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে, যা যান্ত্রিক মেলবন্ধনের ভিত্তিতে কাজ করে। এই সফটওয়্যারের নাম কানেক্ট অ্যান্ড হারমোনি। অ্যালিসা আর জেসপারের সম্পর্কের ক্ষেত্রেও এই সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা যখন নিজেদের সংযোগের জন্য আবেদন করেছেন, তখন সফটওয়্যারটি তাদের দুটি হৃদয়ের মধ্যে মিলন ঘটানোর জন্য নিরীক্ষণ শুরু করে। যখন পরীক্ষা শেষ হয়, তখন ফলাফলটি আসে একদম উজ্জ্বল। কম্পিউটারে লেখা হয় মেলবন্ধন স্কোর 100%। এই ফলাফল রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে, কারণ এটি প্রমাণ করে যে তাদের সম্পর্কটি কেবল সঙ্গীত ও অনুভূতির জোরেই নয়, বরং এটি অটোমেটিক সিস্টেমের বিচারেও সম্পূর্ণ সঠিক। অ্যালিসার কাছে এসব ভালোবাসা হলেও জেসপারের কাছে শুধুমাত্র প্রোগ্রামিং। তার ড্রাকনিসের কথায় আর বংশ বিস্তারের জন্য এই সিদ্ধান্তেই রাজি হয়েছিল সে। রাজা জারেন এবং রাজা ড্রাকনিস আর রাজ্যবাসী এই ফলাফলকে সম্মানিত করেন, আর অ্যালিসাও জেসপারকে বিয়ের জন্য প্রস্তুত করতে শুরু করেন। এল্টো রাজ্যের ড্রাগনরা জানে যে এই সফটওয়্যারটি শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বরং বংশ বিস্তারের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে। অ্যালিসার মনোভাব ছিল তীব্র, এক প্রকার সংকল্পে ভরা। ফ্লোরাস রাজ্যের সবাই যখন তার পৃথিবীতে যাওয়ার চিন্তাকে অবহেলা করছিল, তখন সে একটি বিপ্লবী সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতিটি কথার মধ্যে যখন নিষেধাজ্ঞার সুর বাজছিল, তখন তার হৃদয় স্বাধীনতার আকাঙ্ক্ষা গাঢ় হচ্ছিল। আমার প্রিন্স অরিজিন পৃথিবীতে গেছে। সে একান্তেই বলল, কেন আমি নিজেকে সীমাবদ্ধ রাখবো? আমার ভালোবাসাকে আমি একা ছাড়তে পারি না। জ্যাসপারের সাথে দেখা করা আমার জন্য অপরিহার্য। রাজ্যের নিরাপত্তা আর শাসক পরিবারের নিয়ম কানুন বেড়াচালে বন্দী থাকা অ্যালিসা জানতো, তবে তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ভালোবাসা আর সম্পর্কের জন্য কিছু ঝুঁকি তো না প্রয়োজন। তাই অ্যালিসা সিদ্ধান্ত নেয় সবাইকে উপেক্ষা করে কিছুদিন পরেই পৃথিবীতে যাবে জেসপারের কাছে। দুপুরের নিরাপত্তা ভেদ করে জেসপার পা রাখলো ফিওনার বন্দিশালার দিকে। কাল রাতের ঘটনাবলী তার মনের এক কোণে গোপন থাকলেও সেই মানব কন্যার অস্তিত্ব ক্রমশ তার চিন্তায় ভারী হয়ে উঠেছিল। কাল রাতে কোনো প্রকার অনুভূতির বহিঃপ্রকাশ না করে ফিওনাকে সে বিছানায় ফেলে রেখে চলে গিয়েছিল, কিন্তু সে জানে একজন মানুষকে বেঁচে থাকার জন্য পানি ও খাদ্য প্রয়োজন, আর আপাতত ফিওনা জীবিত থাকা অধিক জরুরি। সেই তাগিদেই সে হাতে থাকা কিছু তাজা ফল এবং বোতলযুক্ত পানি নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এখানে কেউ যেন ফিওনার ধারে কাছে ঘেঁষতে না পারে, এটা জেসপার একান্ত ইচ্ছা। সেই কারণে সে নিজেই খাবার পৌঁছে দিতে আসছে, কাউকে নিযুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। ফিওনা তখন হতাশার গভীরে নিমজ্জিত বিছানায় নীরবে বসে আছে, যেন এক নিষ্প্রাণ পাথরের মূর্তি। হঠাৎই কাছের দেওয়ালের সামনে কিছু একটা নড়ে উঠল। একটি স্লাইডিং প্যানেল, যা এতক্ষণ অদৃশ্য ছিল, হঠাৎই সশব্দে সরে গেল, যেন কোনো রহস্যময় দ্বারপথ তার সামনে উপস্থিত হয়েছে। ফিওনার বিস্ময় যেন শেষ হবার নয়। তার মনের মধ্যে একটাই প্রশ্ন, এখানে এমন একটি গোপন দরজা থাকতেই পারে, সেটা কখনো কল্পনার মধ্যেও আসেনি তার। ঠিক সেই মুহূর্তে জেসপার রুমে প্রবেশ করলো। তার উচ্চকায় অবয়ব আর নিঃশব্দ গতিবিধি ফিওনার মনে আগুনের মতো ছড়িয়ে দিল সেই ভয়াবহ স্মৃতি, সেই ড্রাগনের রূপ। যদিও এই মুহূর্তে জেসপার মানব রূপে ছিল, তার উপস্থিতি ফিওনার মনে ড্রাগনের আদিম ভয়ঙ্কর রূপটিকে আরও জোরালো করলো। ফিওনার দৃষ্টি মুহূর্তেই জড়সড় হয়ে গেল, তার হৃদস্পন্দন থেমে যাবার উপক্রম। মানব দেহে হলেও জেসপার যেন তার কাছে এক নিষ্ঠুর ও অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। জেসপার তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চোখের কোণে অভিব্যক্তি প্রকাশ না করে, তার নীরবতার অদ্ভুত এক জোর যা বাতাসকে ভারী করে তোলে। জেসপার কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ফিওনাকে পর্যবেক্ষণ করলো। তার চোখের গভীরে যেন এক অদ্ভুত নিষ্ঠুরতা, যা প্রকাশের অপেক্ষায় ছিল। তারপর এক নিঃশব্দে সে বেডের পাশে রাখা ছোট টেবিলটার দিকে এগিয়ে গেল। হাতের ফল আর পানির বোতল সেখানে নামিয়ে রেখে সে পুনরায় ফিওনার দিকে তাকালো।
ফিওনার হৃদয়ে তীব্র ধাক্কায় বাজছিল, ভয় আর ক্ষোভে কণ্ঠস্বর ফেটে বেরিয়ে এলো। আমাকে এইখানে কেন নিয়ে এসেছো? কোথায় এনেছো আমায়? জবাব দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? কেন করলে এমনটা আমার সঙ্গে? জাসপার ততক্ষণে এক নিষ্প্রিয় মুখ নিয়ে তার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ স্তব্ধতার পর সে অবিচলভাবে উত্তর দিল, বাহ, সোজা আপনি থেকে তুমিতে চলে এসছো। এনিওয়ে, আমি তোমাকে জবাব দিতে বাধ্য না মানবক্ষণ না, সময় হলে নিজেই জানতে পারবে। শুধু জেনে রাখো, এই মুহূর্তে তুমি আমার হাতিয়ার। খাবার রেখে গেলাম, খেয়ে নিও। ফিওনার চোখে প্রতিরোধের অগ্নি জ্বলল, তবুও ভেতরে ভয় ছিল অসীম। তবুও সে কঠোর কণ্ঠে বলল, আমি খাবো না। যদি সত্যি আমি তোমার হাতিয়ার হই অথবা কোনো কাজের যোগ্য হই, তবে আমি না খেয়ে নিজেকে শেষ করে দেব। তাহলে তোমার কোনো কাজেও আসবো না। জাসপারের চোখে এক মুহূর্তের জন্য এক শীতল হাসি ঝলক দেখা গেল। সে এক পা দুপা করে ধীরে ধীরে ফিওনার দিকে অগ্রসর হতে থাকলো। ফিওনার কণ্ঠ যতই সাহস থাকুক তার পায়ে তা ছিল না। সে অজান্তে পেছাতে শুরু করলো, যতক্ষণ না পেয়ে গিয়ে ঠেকে কাছের দেয়ালে। ফিওনার চোখের সামনে ভয়াবহ ড্রাগন রূপের স্মৃতি আবারও হানা দিল। জাসপার তখন ফিওনার বরাবর দাঁড়িয়ে, তাদের মধ্যে 2 ইঞ্চি দূরত্ব মাত্র। ফিওনার মাথা ডান পাশে একটি হাউস রেখে তার দিকে ঝুঁকল। তার মুখমণ্ডলে রাগের ছায়া ছড়িয়ে পড়লো, গজে উঠল তার কণ্ঠ। যদি নিজের ভালো চাও তবে ভালোই ভালো আমার কথা মতো চলবে। আমার কথার অবমাননা করলে এমন শাস্তি পাবে যে কল্পনা করতে পারবে না। মৃত্যু আমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ছুঁতে পারবে না। তোমার ইচ্ছা মারার সুযোগ নেই এখানে, মাথায় রাখো কথাটা। তার কথাগুলি ফিওনার হৃদয়ে কাঁপন ধরে দিল। জাসপারের কণ্ঠে এমন কঠোরতা আর অপ্রতিরোধ শক্তি ছিল, যেন তার প্রতি কথায় ফিওনার সমস্ত ইচ্ছে শক্তি দমিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে আবার আসবো। যদি তখন দেখেছি তুমি খাবার স্পর্শ করনি, তবে তার পরেরটা দেখতেই পাবে। তার কণ্ঠে এতটাই আক্রমণাত্মক সুর ছিল যে ফিওনার শরীর শীতল হয়ে গেল। জাসপার আর এক মুহূর্ত দেরি না করে কঠোর পদক্ষেপে হনহন করে বেরিয়ে গেল। কাছের দেয়ালটি আর তার পেছনে নিচ থেকে মসৃণভাবে স্লাইড করে বন্ধ হয়ে গেল, যেন তার অতীতের কোনো চিহ্ন সেখানে ছিলই না। ফিওনার চোখে বিস্ময় আলোড়ন। এই নির্জন জায়গায় দরজাটা ছিল কোথায়? অথচ ফিওনা সেদিকে দৌড়ে গিয়ে চারপাশে হাত দিয়ে ছুঁয়ে দেখল, চিহ্ন মাত্র নেই। যেই কিছু ঘটেনি যেন। কাজ ছিল যেমন তেমনই, কখনো খোলেইনি। ফিওনা হতাশা নিঃশ্বাস ফেল, কিন্তু তার ভেতরে বুদ্ধি তখন ব্যস্ত ছিল বিশ্লেষণে। নিজের মনে সে গভীর এক উপলব্ধি আওড়াতে শুরু করলো। এই ফায়ার মনস্টারের কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য আছে নিশ্চয়ই, তাই তো আমাকে এখনো মেরে ফেলেনি। তার মানে যতক্ষণ পর্যন্ত তার কাজ না হবে আমি নিরাপদ। তাহলে এখন আপাতত ভয় পেয়ে লাভ নেই। ফিওনা, তুই যাই করিস না কেন, ও তোকে মেরে ফেলবে না, কারণ ওর তোর ওপরেই নির্ভর করছে কোনো একটা বিষয়। এখন আগে বুঝতে হবে ও আসলে কি চায়। তবে একটা ব্যাপার পরিষ্কার, আমি সহজে তার ফাঁদে পড়বো না। আর এইসব ফলমূল দুপুরবেলা এসব কেউ খায় নাকি? তার মুখে এক ধরনের বিদ্রুপ ফুটে উঠল। সে আপত্তি প্রকাশ করে বলল, আমি এসব খাবোই না। দেখা যাক ফায়ার মনস্টারটা কি করে। আমি না খেলে তো আর আমায় মেরে ফেলবে না। ফিওনার ভেতরে বুদ্ধিমত্তা আর সাহস তখন যেন প্রতিটি সংকল্পকে দৃঢ় করে তোল। সে নিজের ইচ্ছা শক্তির বিরুদ্ধে কেউ ক্ষমতাশীল নয়, এমন ধারণা নিয়ে সেই নিষ্ঠুর গেমের একটি নতুন চাল চালতে শুরু করলো। এদিকে এই যুদ্ধটা শুধু বাহ্যিক নয়, এটা ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ফিওনা জানে তাকে যুদ্ধে যেতে হবে, কিন্তু অস্ত্রের বদলে তার মস্তিষ্ক আর যুক্তি তার প্রধান হাতিয়ার। ফিওনা চুপচাপ বিছানায় বসেছিল, মনটা উত্তপ্ত হলেও বাইরে থেকে তাকে শান্ত দেখাচ্ছিল। চোখের কোণ দিয়ে সে টেবিলের উপর সাজানো ফলগুলো দেখছিল। ইচ্ছে করছিল এক ঝটকায় সব কিছু উড়িয়ে দিতে, কিন্তু কিছুক্ষণ পর দৃঢ় পদক্ষেপে জাসপার পুনরায় রুমের দিকে অগ্রসর হতে থাকে। সেই নীরবতা ভেদ করে কাঁচের স্লাইডিং দরজাটি নরম আওয়াজে খোলে আর জাসপার রুমে প্রবেশ করে। তার গম্ভীর দৃষ্টি ফিওনার উপর স্থির। এক ঝলক ফিওনার মুখে, আরেকটা বার টেবিলের অপ্রচলিত ফলের দিকে। তোমাকে আমি কি বলেছিলাম? তার গভীর কাঁপন ধরানো কণ্ঠস্বর রুমের নিস্তব্ধতা ভেঙে দেয়। ফিওনা কথাটা বোধহয় তোমার কানে যায়নি, তাই না?
ঠোঁটগুলো শুকিয়ে আসে, কিন্তু তার কণ্ঠে রাগের তীক্ষ্ণতা ফিরে আসে। আমি বলেছি আমি এসব খাই না। যদি খাবার দিতেই চাও ভালো কিছু নিয়ে আসো। জাসপার হঠাৎই হেসে ওঠে, এক ধরনের নির্মম কৌতুক মাখা হাসে। আমি 5 গুনবো, এর মধ্যে খাবার শুরু করবে। ফিওনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে, কিন্তু তার হৃদয় দ্রুত ধুকপুক করছে। তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি কোনো সাধারণ মানব নয়, বরং এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী ড্রাগন। জাসপারকে একে একে 5 পর্যন্ত গুনতে থাকে, সময় যেন থমকে গেছে। 1 2 3। তার গুনতি কণ্ঠে নিখুঁতভাবে এগিয়ে চলে, কিন্তু ফিওনা নিজের জায়গা থেকে নয়নি। 5-এ পৌঁছানোর সাথে সাথে জাসপারের ক্রোধ যেন বিস্ফোরিতই হলো। তার চোখ দুটো বন্ধ করে ক্রোধ সংবরণ করার চেষ্টা করলো, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থই হলো। হঠাৎ ঝাঁপিয়ে পড়লো তার আক্রমণের তীব্রতায়। ফিওনা হতবাক হয়ে গেল। জাসপার এক হাত দিয়ে ফিওনার চোয়াল শক্ত করে চেপে ধরলো, এতটাই শক্ত করে যেন ফিওনার নরম গালগুলো ব্যথা কুকিয়ে উঠল। তার আঙুলের আঘাতে ফিওনার মুখে যেন পাথরের মতোই শক্ত হয়ে গেল। তুমি কি ভেবেছ তুমি আমার বিরুদ্ধে যাবে? জাসপার ফিসফিসিয়ে বলল, তার কণ্ঠে চরম রাগের স্পর্শ। কিন্তু ফিওনা নিজের হাত দিয়ে তার হাত সরানোর চেষ্টা করেও তার ড্রাগন শক্তির কাছে মানুষের সামান্য প্রতিরোধ কোনো কাজই করছিল না। তোমাকে আমি একবার বলেছি, আর বলছি না। আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করলে পরিণতি খুবই ভয়াবহ হবে। আমাকে তুমি এখনো চিনতেই পারোনি। ফিওনার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল, তার শ্বাস প্রশ্বাসে ধীরে ধীরে থেমে আসে। জাসপার ধীরে ধীরে ফিওনাকে ছেড়ে দেয়। তার হাতের জিভ শিথিল হয়ে করে পাশে টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে আপেলটি হাতে নিয়ে ঠান্ডা নীরবতায় ছুরির সাজে কেটে নিয়ে কয়েকটি টুকরো, তারপর এক টুকরো আপেল নিয়ে ফিওনার দিকে এগিয়ে যায়। তারপর চোখে এক অদ্ভুত নিষ্ঠুরতা ফুটে উঠেছে। মুহূর্তে ফিওনার ঘাড়ের পেছনে হাত দিয়ে চেপে ধরল শক্ত করে। কোনো রকম মানবিকতা ছাড়া জোর করে আপেলের টুকরো ফিওনার মুখের মধ্যে ঠুসে ধরে রাখল। ফিওনা মাথা এদিক ওদিক করে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাসপারের অপরিসীম শক্তির সামনে এসে ব্যর্থ। অগত ফিওনা বাধ্য হয়ে সেই আপেল চিবিয়ে গিলে খেতে জাসপার একটু পিছিয়ে দাঁড়ায়। তার কণ্ঠে তিরস্কার ছড়ে পড়ে। এবার বলো, বাকি ফলগুলো খাবে নাকি সেটাও আমাকেই খাওয়াতে হবে? আমার হাতে খাওয়ার খুব শখ। যদি চাও তবে অন্য পন্থা অবলম্বন করে বাকিগুলো খাইয়ে দেব। না না, আমি খাচ্ছি। তার গলায় আতঙ্কের স্পষ্ট ছাপ। বিছানায় বসে একে একে আপেলের টুকরো, আঙুর সবকিছু তাড়াহুড়ো করে মুখে দিতে থাকে, যেন প্রাণ হাতে নিয়ে লড়ছে। জাসপার আর কোনো কথা না বলে রুম ত্যাগ করে। তার মুখে এক অবজ্ঞার ছাপ ফুটে ওঠে। কাছের দরজাটি পুনরায় স্লাইডিং হয়ে বন্ধ হয়ে যায়। রুমের শীতল পরিবেশটা যেন ফিওনার মনের মধ্যে আরও বেশি ঠান্ডা অনুভূতি নিয়ে আসে। ফিওনা বড় করে নিঃশ্বাস ফেলে, চোখের কোণে জল জমে থাকা এবার নিঃশব্দে গড়িয়ে পড়ে। তার কণ্ঠে একেবারেই নিস্তেজ হয়ে আসে। জাসপার সে নির্দয় পাষাণ ছাড়া কিছুই না। এমন আচরণ তো কল্পনাও করিনি আমি। ফিওনার মনের গভীরে এক অনুচ্চারিত প্রশ্ন জেগে ওঠে। সে তো মনুষ্য নয়, সে এক ভয়ঙ্কর দানব, ফায়ার মনস্টার। তাহলে তার থেকে মানবিক আচরণ আশা করাটাই তো বোকামো। এই ভাবনা ফিওনাকে ক্রমেই আরও গভীর এক অন্ধকারে ঠেলে দেয়, যেখানে তার ভয় ও হতাশা মিলে তৈরি করেছে এক অনির্দিষ্ট ভবিষ্যতের ছায়া। জাসপারের ভালোবাসার অনুভূতির ফাংশনাল ডিলেট করার কারণে তার ব্যক্তিত্বে একটি গভীর পরিবর্তন এসেছে। সে এখন এক প্রকার রেড ফ্ল্যাগ ব্যক্তিত্বে পরিণত হয়েছে, যা তাকে ভীতি প্রদর্শনকারী এবং অত্যাচারী করে তুলেছে। তার আচরণ এমন হয়েছে যে সে ক্ষমতার অপব্যবহার করে এবং অন্যদের ছোট ছোট ভুল বা দুর্বলতাকে বড় অপরাধ মনে করে কঠোর শাস্তি দিতে চায়। তার মধ্যে সহানুভূতি বা প্রেমের অভাব তাকে দুর্দমনীয় এবং হৃদয়হীন করে তুলেছে। সেখানে যে মানুষকে কেবল একটি হাতিয়ার মনে করে, জাসপারের মধ্যে শুধুমাত্র রয়েছে অপরকে নিয়ন্ত্রণ করা, ভীতি প্রদর্শন করা এবং কোনো ভুলের জন্য নির্মম শাস্তি প্রদান করা। তার ভালোবাসা অনুভবের ক্ষমতা না থাকায় সে মানুষের অনুভূতির প্রতি সম্পূর্ণ উদাসীন। তবে জাসপারের আপন চাচার সাথে এক নির্মম ঘটনা ঘটে যাওয়ার কারণে জাসপার মানব জাতির বিশেষ
করে মেয়ে মানব জাতিকে ঘৃণা করে, অথচ তার বাবা ড্রাগনিস্ট জানেই না তার ছেলের লাভ ফাংশন ডিলিট করার প্রভাব কতটা ভয়াবহ হয়েছে। যেখানে তাদের ড্রাগন রাজ্যের নিয়মাবলী অনুযায়ী অযথা কোনো মানুষকে হার্ম করা যাবে না, সেখানে জেসপারের কথার অবাধ্য হলে তার জীবন কেড়ে নিতে দুবার ভাবে না। তিনি কখনোই তার ছেলের এমন রূপের বিষয়ে অবগত নন, কেননা আজ পর্যন্ত কেউ জেসপারের বিরুদ্ধে যায়নি, যাওয়ার প্রয়োজনও পড়েনি। পরদিন বিকালবেলা মিস্টার চ্যানসিং লন্ডন থেকে ফিরে আসেন। এক দীর্ঘ ভ্রমণের ক্লান্তি তার চেহারায় স্পষ্ট, তবুও বাড়িতে প্রবেশ না করে সোজা হসপিটালের দিকে রওনা হন। তার আগমন যেন নীরব হাওয়ার মতো নিঃশব্দ, তবুও ভারী। মিস ঝাংয়ের শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্যই তার এই তাড়াহুড়ো। হসপিটালে পৌঁছে ডক্টর লিও ঝানের সাথে সাক্ষাৎ হয়। ডক্টর লিও তার পরিচয় মৃদু হাসিতে অভ্যর্থনা জানিয়ে মিস্টার চ্যান সিংকে, মিস্টার চেন সিং, কেমন আছেন আপনি? আপনাদের লন্ডন ভ্রমণ কেমন কাটলো? আর সেই গবেষণা কতটুকু সফল হলো? সবকিছু ঠিকঠাক, আর গবেষণা সেটা সফল হওয়ার দ্বারপ্রান্তে। চ্যান সিং সোজাসুজি কথায় আসেন। মিস জাং কেমন আছেন? ডক্টর লিও এক পলক থেমে বললেন, আর অবস্থা স্থিতিশীল, কিন্তু ফিওনার কাল রাতে আসার কথা ছিল। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানোর দরকার ছিল, কিন্তু সে এখনো আসেনি। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে চ্যান সিংয়ের কপালে গভীর ভাঁজ পড়ে। ফিওনা আসেনি? তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগের ছাপ। কোনো খোঁজ নিয়েছেন? না, আমি ভেবেছিলাম হয়তো কিছু কাজে ব্যস্ত। চ্যান সিং কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইলেন, তারপর হঠাৎ বললেন, মিস জাংকে দেখাশোনা করবেন, আমি কিছুক্ষণ পর আবার আসবো। চ্যান সিং দ্রুত হসপিটাল ত্যাগ করে সোজা ফিওনার বিশ্ববিদ্যালয়ের ডরমিটরির দিকে রওনা দেন। তার মন ভারাক্রান্ত, হাওয়া যেন থেমে গেছে আর তিনি অস্থির। ডরমিটরিতে পৌঁছে ফিওনার রুম নম্বর জেনে ভেতরে প্রবেশ করেন। ফিওনার ঘরে পৌঁছে দরজায় কড়া নাড়েন, কিন্তু কোনো সাড়া নেই। তিনি পর মুহূর্তে লিয়া নামের রুমমেটের সাথে কথা বলেন। লিয়ার কণ্ঠে চিন্তার সুর স্পষ্ট। ফিওনা, ও তো কালকে সন্ধ্যা থেকেই আসেনি। আমি ভেবেছিলাম ও হয়তো হসপিটালে বা নিজের বাড়িতে থাকবে। চ্যান সিংয়ের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি প্রায় দিশেহারা হয়ে পড়েন। তার মনের কোণে শিথিল আতঙ্কের কাঁটা বিঁধতে থাকে। ফিওনা কোথায় গেল, কি ঘটেছে তার সাথে? তিনি দ্রুত বের হয়ে ওয়াং লির সাথে যোগাযোগ করেন। ওয়াং লি দ্রুত সাড়া দেন। ওয়াং লি, ফিওনার কোনো খবর পাওয়া যাচ্ছে না। চ্যান সিংয়ের কণ্ঠ তীক্ষ্ণ ও চঞ্চল। কি বলছেন চেন সিং? আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ওয়াং লি বললেন কণ্ঠে সজাগতা। চ্যান সিং আর দেরি না করে সোজা তার ব্যক্তিগত ল্যাবের দিকে রওনা হয়। ল্যাবের ভারী দরজাটি খোলার সঙ্গে সঙ্গে মিস্টার চ্যান সিংয়ের মনে অদ্ভুত শীতলতা নেমে আসে। চারিদিকে এক নিস্তব্ধতা, যার প্রতিটি মুহূর্তে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। তার চোখে ধরা পড়ে কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠা অচেনা বার্তা। জাসপার ওই ফিওনাকে নিয়ে গেছে। চ্যান সিং কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। শ্বাসগুলো ভারী হতে থাকে, প্রতিটি শ্বাস তার আত্মার এক টুকরো নিয়ে যাচ্ছে। সে কম্পিউটারের দিকে এগিয়ে যায়, কাপা হাতে কিবোর্ডে স্পর্শ করে। তবে তার চোখের সামনে ছড়িয়ে থাকা কোড আর গোপন সংকেতের জাল তাকে বিপর্যস্ত করে তোলে। জাসপারের বার্তা ছাপিয়ে থাকা তথ্যের ভার তার মস্তিষ্কে গজাল হয়ে বিঁধে। সে বার্তার মধ্যে লুকিয়ে থাকা প্রতিটি শব্দ, প্রতিটি সংকেত খুঁজে খুঁজে দেখতে থাকে। হ্যাকিংয়ের নানা পদ্ধতি ব্যবহার করে কোনো অদৃশ্য চাবি দিয়ে জাসপারের অবস্থান বের করার চেষ্টা করে। সে টের পায় প্রতিটি মুহূর্তের সাথে সাথে ফিওনার জীবন আরও গভীর অন্ধকার ডুবে যাচ্ছে। কোথায় নিয়ে গেল আমার ফিওনাকে? নিজের মনেই ফিসফিস করে বলে ওঠে চ্যান সিং। তার হাতের মুঠোয় শক্ত হয়ে আসে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি জাসপার ছায়ার মতো সরে গেছে। তার অস্তিত্বের কোনো ছাপ রেখে যায়নি। তার লোকেশন খুঁজে বের করার জন্য চ্যান সিং নানান পদ্ধতি অবলম্বন করে কম্পিউটার সিস্টেমের গভীরে প্রবেশ করে, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই, কোনো ফাঁক নেই। চ্যান সিংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অনুভূতি হয়। তারপর তিনি উঠে দাঁড়ান, ফিকুজকে একমাত্র প্রতিজ্ঞাই করে বসেন, ফিওনাকে আমি খুঁজে বের করব, যদি সবকিছু চূর্ণ করতে হয়। ওয়াং লি তাড়াহুড়ো করে ল্যাবে প্রবেশ করে। তার পদক্ষেপের ভারী শব্দে চ্যান সিং বুঝতে পারে ওয়াং লি প্রবেশ করেছে। ওয়াং লি
চ্যান সিং এর সামনে এসে দাঁড়ায়, মুখের গভীরে রেখাগুলো উদ্বেগের চিহ্ন বয়ে নিয়ে যাচ্ছে। মিস্টার চেন সিং, ফিওনার কোনো খোঁজ পেয়েছেন? তার কণ্ঠস্বরের মধ্যে তীব্র উদ্বেগ স্পষ্ট। চ্যান সিং নিঃশব্দে মাথা নিচু করে থাকা কম্পিউটার স্ক্রিনের দিকে ইশারা করে। ওয়াংলি সামনে এগিয়ে যায়, স্ক্রিনে গাঢ় অক্ষরে ভাসমান সেই বার্তাটির দিকে। চোখে পড়তেই তার ভেতরটা শীতল হয়ে যায়। আতঙ্কের শীতল হাওয়া মেরুদণ্ড বেয়ে নেমে আসে। তার মানে ওই ড্রাগনটা ফিওনাকে নিয়ে গেছে? ওয়াংলির কণ্ঠে অবিশ্বাস। চ্যান সিং এর চোখে ক্রোধের আগুন জ্বলে উঠে, তবে তার কণ্ঠে থেমে আসা অসহায় ফুটে ওঠে। মিস্টার ওয়াংলি, এখন আমরা কি করব? কোথায় খুঁজবো তাকে? ওয়াংলি হঠাৎ মনোযোগ দিয়ে বার্তাটির প্রতি গভীরভাবে লক্ষ্য করে। তার তীক্ষ্ণ দৃষ্টিতে একটুখানি ভেসে থাকা ইমেল ঠিকানাটি ধরা পড়ে। 1 মিনিট, দেখো তো, এই ইমেল ঠিকানাটি রেখেছি। এটা যোগাযোগের মাধ্যমে হতে পারে। এক মুহূর্ত দেরি না করে চ্যান সিং সেই ইমেল ঠিকানাটিতে কপি করে দ্রুত মেসেজ টাইপ করতে শুরু করে। তার আঙুলগুলো দ্রুত গতিতে কিবোর্ডের উপর চলতে থাকে। জাসপার, আমার ফিওনাকে কোথায় নিয়ে গেছো? ওকে ফেরত দাও। তোমার ভাইয়ের বন্দির সাথে ওর কোনো যোগসূত্র নেই, ও কিছুই জানে না। আমি তোমার কাছে অনুরোধ করছি, ওর কোনো ক্ষতি করো না, দয়া করে ওকে ছেড়ে দাও। বার্তা পাঠানোর পর মিস্টার চ্যান সিং এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নেয়। মনে হয় তার সমস্ত আশা এখন ইমেলের উপরই সীমাবদ্ধ। জাসপার অরিজিন শান্তভাবে তার কাছে রুমে শুয়ে পাহাড়ের চূড়া থেকে নিজের অসীম নীলাভ শূন্যতা পর্যবেক্ষণ করছিল। পৃথিবীর এত উঁচু থেকে পৃথিবীর সীমানা প্রায় অস্পষ্ট। তার শরীর এই অনন্ত মহাকাশের সঙ্গে মিলেমিশে একাকার। ঠিক সেই মুহূর্তে থারেনিয়াস ভেতরে প্রবেশ করে, অনুমতির জন্য সংকেত পাঠায়। জাসপারের ইঙ্গিতে স্লাইডিং দরজা মসৃণভাবে খুলে যায়। থারেনিয়াস তার প্রতিরূপ শুদ্ধ সমান নিয়ে প্রবেশ করে। প্রিন্স অরিজিন। থারেনিয়াসের গম্ভীর প্রভাবশালী কণ্ঠস্বর কক্ষে নীরবতা ভঙ্গ করে আপনাকে বিরক্ত করার জন্য সরি, কিন্তু আপনার জন্য জরুরি বার্তা এসেছে ল্যাব থেকে। জাসপার ধীরে ধীরে উঠে বসে। তার চোখে তেমন কোনো ভাবান্তর নেই, তবে চোখের কোণে এক অদ্ভুত উষ্ণতা দেখা দেয়। বার্তা কে পাঠিয়েছে? তার প্রশ্নে কোনো উত্তেজনা নেই, কেবল জিজ্ঞাসা। মনে হচ্ছে মিস্টার চেন সিং। থারেনিয়াস নিঃশব্দে উত্তর দেয়, তার কণ্ঠে এক কিঞ্চিৎ দ্বিধার ইঙ্গিত। তুমি যাও, আমি আসছি। থারেনিয়াস মাথা নত করে বেরিয়ে যায়। দরজাটি মৃদু স্বরে স্লাইড হয়ে বন্ধ হয়। সারা ঘরে আবারও এক প্রকার নির্জনতা নেমে আসে। জাসপার বিছানা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আলমারির কাছে গিয়ে একটা সাদা ফিনফিনে শার্ট গায়ে তোলে। এতক্ষণ সে উদম গায়ে শুয়েছিল, ঠান্ডা বাতাসে তার শরীরকে প্রশান্ত করেছিল। রুম থেকে বের হয়ে করিডোর পার করার সময় কয়েক মুহূর্ত থেমে ফিওনার কক্ষের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। সেই নজরে কোনো উষ্ণতা ছিল না, শুধু গভীরভাবে অনুধাবন করার ইচ্ছে। সে দূর থেকে কিছু পর্যবেক্ষণ করে, কিছু আবিষ্কার করতে চায়, কিন্তু ফিওনার কক্ষে প্রবেশের জন্য প্রস্তুত নয়। সে নির্লিপ্তভাবে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। লিভিং রুমে পৌঁছানো মাত্র আলভিরা, থারেনিয়াস আর অন্যান্য ড্রাগন সদস্যরা সম্মানসূচক অভিবাদন জানায়। তারা সবাই দাঁড়িয়ে পড়ে প্রিন্সের আগমন উপলব্ধি করে। কোনো শব্দের আদান প্রদান ছাড়া জাসপার তাদের সকলের দিকে এক পলক দৃষ্টিপাত করে আর নীরবে তার গন্তব্যের দিকে অগ্রসর হয়। সে গোপন পথ ধরে তার ল্যাবের দিকে চলে যায়, সেখানে তার বার্তার রহস্য উন্মোচনের জন্য অপেক্ষা করছে। পাহাড়ের গহীন ঝর্ণার কোল ঘেঁষে এক গহীন প্রাচীর গুহার ভেতর তার বিশাল বৈজ্ঞানিক ল্যাবরেটরি। জাসপার প্রবল উদাসীনতার সঙ্গে মনিটর কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকালো। চ্যান সিংয়ের বার্তাটি তার জন্য কোনো গুরুত্বই বহন করছে না, বরং তার মুখে এক তীব্র বিদ্রুপের ছায়া ফুটে উঠেছে। মানব সায়েন্টিস্টরা, নিজের মনে ফিসফিসিয়ে বলে উঠল জাসপার। তাদের কথাবার্তা এত আবেগ, এত দুর্বলতা, এসব বোধহয় সাধারণ মানুষদের থেকে কোনো অংশে ভিন্ন নয়, বিশেষত্ব। এরে যদি বিশেষ হয় তবে পৃথিবীর অধিকার কি করে দাবি করে? সে ধীরে ধীরে কম্পিউটারের কিবোর্ডের উপর আঙুল চালিয়ে বার্তা
লিখতে শুরু করলো। তার প্রতিটি অক্ষরে দৃঢ়তা ফুটে উঠেছে। মিস্টার চ্যান সিং, টাইপ করলো সে। যদি আপনার প্রিয় নাতনিকে অক্ষত অবস্থায় ফেরত পেতে চান, তবে আগে আমার ভাই অ্যাথিরনকে সুস্থ আর নিরাপদে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। আপনি যদি মনে করেন আপনার বৈজ্ঞানিক দক্ষতা আমাকে প্রভাবিত করতে পারবে, তবে তো ভ্রান্ত। মনে রাখবেন, ফিওনা এলিসন আমার কাছে বন্দী থাকবে, আর আমার শর্ত না মানলে সে সারা জীবন আমার অধীনে থেকে যাবে। আমার ভাইয়ের যদি একটি তিল পরিমাণ ক্ষতি হয়, তবে পৃথিবীর যে আলোতে আজ ফিওনার জীবন আলোকিত, সে আলো চিরতরে নেভে যাবে। বার্তা পাঠিয়ে সে দাঁড়িয়ে কিছুক্ষণ এক নিশ্চুপ অন্ধকারে নিমজ্জিত রইল। সেই মুহূর্তে সমগ্র পৃথিবী তার হাতে বন্দী। সময় আর বাস্তবতা তার অধীনেই কৃতকর্মভাবে প্রচলিত হচ্ছে। মিস্টার চ্যান সিং আর ওয়াং লি তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলেন। কম্পিউটার স্ক্রিনে ঝলসে ওঠা বার্তাটি তাদের হৃৎপিণ্ডে তীব্র আঘাত এনে গেল। মিস্টার চ্যান সিং এর মুখে উদ্বেগের ছায়া স্পষ্ট ফুটে উঠল। তিনি দ্রুত ওয়াং লির দিকে ফিরে বলেন, মিস্টার ওয়াংলি, আমার মনে হচ্ছে আমাদের ইথিরিয়নকে মুক্তি দিতে হবে। তুমি এখনই সিক্রেট রুমের দরজা খোলো। ফিওনার জীবন ঝুঁকির মধ্যে আছে। ওয়াং লি সেই প্রস্তাব শুনে হতভম্ব হয়ে উত্তর দিলেন, মিস্টার চেন সিং, আপনি কি সজ্ঞানে আছেন? এই ড্রাগনটা কতদিন ধরে আমরা বন্দি করে রেখেছি সেটা আপনি ভুলে গেছেন? এখন যদি তাকে মুক্তি দিই, ও আমাদের ছাড়বে না, আমাদের মেরে ফেলবে। সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি একবার কারোর কাছে প্রকাশ হয়ে যায় যে আমরা তাকে বন্দি করে রেখেছি, তাহলে আপনি আর আমি চিরতরে কারাগারে পচে মরব। ওয়াং লির কণ্ঠে আরো দৃঢ়তা এনে বলল, আর একটা কথা মনে রাখুন, আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে ওই ড্রাগনটাকে মুক্তি দিলেই সে আমাদের ফিওনাকে ছেড়ে দিবে? সে হয়তো পজিশন নেওয়ার সুযোগ খুঁজছে, আর ও যদি আমাদের কোনো ক্ষতি করে, তবে আমি বলছি ড্রাগনের কোনো বিশ্বাস নেই। চ্যান সিং হতাশভাবে নিঃশ্বাস ফেললেন। চোখের কোণে অদ্ভুতভাবে উদ্বেগ জমে উঠল। তাহলে আপনি কি বলতে চান? আমি আমার নাতনিকে মরতে দেব? সেই ভয়ঙ্কর ড্রাগনদের মাঝে ফিওনাকে ফেলে নিশ্চিন্তে থাকবো? আমি তো জানি না সে কোথায় আছে, কেমন আছে। যদি তার কোনো ক্ষতি হয়ে যায়? মিস্টার চেন সিং, আপনি ঠান্ডা মাথায় ভাবুন। অন্য কোনো উপায় বের করতে হবে। এই ড্রাগন প্রিন্স আমাদের শুধুই ভয় দেখাচ্ছে। ভেনেসের ড্রাগনরা সহজে কাউকে আঘাত করে না। আমি জানি ফিওনা নিরাপদে আছে। ওরা ফিওনাকে কোনো ক্ষতি করবে না, কারণ সে নির্দোষ। কিন্তু আমাদের বিপদ হতে পারে। যদি বিষয়টা ফাঁস হয়ে যায়, ফিওনা সহ আমরা সবাই বিপদে পড়ব। ফিওনা এই ল্যাবে প্রবেশ করেছে, তারও শাস্তি হবে। আপনি চাইলেই একবার ভেবে দেখুন। চ্যান সিং কপালে ঘাম মুছলেন। সবকিছু দুঃস্বপ্নের মতো লাগছিল। যে দুঃস্বপ্নের শেষ কোথায় তিনি বুঝতে পারছেন না। তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে ওয়াংলির কথাগুলো ভাবলেন, কিন্তু তার চোখে ঝলঝল করছে নাতনির জন্য এক প্রবল উদ্বেগের ছায়া। জাসপারের চোখের সামনে বেশি উঠল মিস্টার ওয়াংলির পাঠানো রিপ্লাই বার্তা, বরফ ঠান্ডা সতর্কতা, যেখানে মিশে ছিল হুমকির আগুন। আমি জানি তোমাদের ড্রাগনরা বিনা কারণে মানুষকে ক্ষতি করে না, আর ফিওনা নির্দোষ। তবে তোমার ভাইকে আমরা ছেড়ে দেব না। আমাদের কাজ সম্পন্ন হবে, তারপর হ্যাঁ, তোমার ভাই মরবে না, তবে ড্রাগনের শক্তি হারাবে। তুমি যদি চাও যে আমরা তাকে পুরোপুরি শেষ না করি, তবে ফিওনাকে ছেড়ে দাও। বার্তাটি পড়ার সাথে সাথে জাসপারের শিরায় শিরায় রক্তের ধাক্কাই খেল। এক মুহূর্তের জন্য নিজেকে সংযত রাখতে পারল না। তার শরীর আগুনের মতো জ্বলছিল রাগে আর প্রতিশোধের ক্ষুধায়। তার সামনে থাকা কম্পিউটার এক টানে তুলে আছাড় মেরে দিল মেঝেতে। মুহূর্তের মধ্যে সেটি ভেঙে চুরমার হয়ে গেল, আর ড্রাগনের চোখে বিজয়ের আগুন জ্বলতে লাগলো। তোমরা আমাকে এখনো চিনতেই পারো না মিস্টার চ্যান সিং। নিজের মনে ফুঁসে উঠল জাসপার, কণ্ঠে প্রতিশোধের সুর। তোমার নাতনির এমন করুণ পরিণতি ঘটবে যা তোমার অপরাধের মূল্য বহন করবে। আমার ভাইকে আমি মুক্ত করব, তবে ফিওনাকে তুমি আর পাবে না। তোমার নাতনি এবার তার গ্র্যান্ডফাদারের পাপের শাস্তি পাবে। জাসপার তার দানবীয় ড্রাগন মনে জানত, যখন প্রিন্স অরিজিনের কথা অমান্য করে তখন মৃত্যু তার জন্য অপেক্ষা করে। ফিওনার ক্ষুধার যন্ত্রণায় পেট মুচড়ে উঠছিল। সে গুরুছুটি মেরে বিছানায় শুয়েছিল। হঠাৎ করে দরজার শব্দে চমকে উঠল। প্রবেশ করল কক্ষে। জাসপার দ্রুত পদক্ষেপে এগিয়ে এলো। তার মুখের গম্ভীর আর কঠোর অভিব্যক্তি। ফিওনা কোনোরকম উঠে বসলো, চোখে উদ্বেগ আর হতাশার ছাপ। জাসপার বিছানার সামনে দাঁড়িয়ে গম্ভীর দৃষ্টিতে তাকে বলল, ভেবেছিলাম আমি একমাত্র হৃদয়হীন,
কিন্তু তোমার গ্র্যান্ডফাদার তো তার চেয়ে বড় নিষ্ঠুর। ভাবতাম মানুষের মধ্যে আবেগ থাকে, কিন্তু তোমার নানা খুবই বিচক্ষণ। ফিওনা ফিসুকুচকে উঠলো, সে কিছু বুঝতে পারলো না। তুমি কি বলছো? জাসপার এক গভীর শ্বাস নিল, চোখে তীব্রতা ফুটে উঠল। তোমার নানাকে বার্তা পাঠিয়েছিলাম, তোমার মুক্তির বিনিময়ে আমি শর্ত দিয়েছিলাম। কখনোই না, আমার গ্র্যান্ডপা কখনোই এই কথা বলতে পারে না। মিথ্যে বলছো তুমি। আর তুমি কি শর্ত দিয়েছো? জাসপার একটু ঝুঁকে ফিওনার চোখে গভীরতায় তাকালো। তুমি কি সত্যি জানো না ফিওনা, তোমার নানার সিক্রেট রুমে কি আছে? ফিওনার হৃদয় দ্রুত বেগে ধুকপুক করতে লাগলো, মাথা ছিমছিম করতে শুরু করলো। না, আমি জানি না। তার কণ্ঠস্বর কাঁপছিল, চোখের কোণে জল জমে উঠেছিল। জাসপার মুহূর্তে ফিওনার গলা চেপে ধরে শূন্যে তুলল। তার শক্তপোক্ত পুরুষালী হাতের শক্তি এতই ছিল যে ফিওনা নিঃশ্বাস নিতে পারল না। সে হতাশার সঙ্গে হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিল আর পা ছটফট করতে লাগলো, কিন্তু কখনো লাভ হচ্ছিল না। জাসপারের চোখে ক্ষোভ আর প্রতিশোধের অগ্নি জ্বলছিল। শোনো রাখো, তোমার প্রিয় নানা আমার ড্রাগন ভাই এথিরিয়নকে বন্দি করে রেখেছে সে সিক্রেট রুমে। তাকে শারীরিকভাবে যন্ত্রণা দিয়ে যাচ্ছে দিনের পর দিন। এবার তার ভুলের শাস্তি তুমি পাবে ফিওনা। ফিওনা চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ছাড়ো আমায়। তার কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে গেল, কিন্তু জাসপারের কঠোর। তোমাকে আমি এমন হাল করব। জাসপার বলল, তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠল। যে তুমি নিজে মরতে ভিক্ষা চাইবে, কিন্তু সেই করুণা আমি করব না তোমার প্রতি। ফিওনার বুকের মাঝে ভয়াবহ শিহরণ বয়ে গেল, তার চোখের কোণে জমে উঠল আর সে মনে মনে প্রার্থনা করতে লাগলো। প্রার্থনা তার নানার কাছে, প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে। কিন্তু জাসপারের চোখের কঠিনতা আর প্রতিশোধের অঙ্গীকারের দিকে তাকে মনে হচ্ছিল সব আশা মুহূর্তে চুরমার করে গেছে। জাসপার অবশ্যই ফিওনার গলা ছেড়ে দিল, কিন্তু ফিওনাও ধপ করে ফ্লোরে গিয়ে পড়ল আর জাসপার দ্রুত পেছনে সরে গিয়ে দরজার দিকে অগ্রসর হলো। ফিওনা একেবারে জন্য অচেতন হয়ে পড়ে তার শরীর মাটির সাথে মিশে গেছে। মুহূর্তের জন্য অনুভূতি ছিল শূন্য আর তার মাথা ঘুরছিল। তারপর যখন জ্ঞান ফিরে এলো, তখন দেখলো সে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আঘাতের তীব্রতা উপলব্ধি করতে সে ব্যথার তীব্রতা চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠনালী দিয়ে শব্দ বের হলো না। পায়ের নিচে মাটি ঠান্ডা স্পর্শ তাকে স্মরণ করিয়ে দিল সে একা। শত চেষ্টার পরেও সে উঠে বসতে পারল না। তার পা দুটো কিছুক্ষণের জন্য অচল হয়ে গেল। জাসপার একবারও পেছনে ফিরে না তাকিয়ে স্পষ্টভাবে ভারী পদক্ষেপে বেরিয়ে গেল। ফিওনা তখনও মাটিতে পড়ে কাঁদছে, নিজের শরীরের প্রতিটি আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে আর মনের গহীনে শুধুমাত্র একটা চিন্তা, কিভাবে সে এই অন্ধকার আর ভয়ঙ্কর জগৎ থেকে মুক্তি পাবে।